হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আগের দিন আমি ক্লাস 12-এর রূপনারায়ণের কুলে কবিতাটা আলোচনা করেছিলাম এবং তার কোয়েশ্চেন আনসারও কিছুটা লিখিয়ে দিয়েছি, হাফ। তো বাকি হাফ আজকে লেখাবো। যারা আজকে ভিডিওটা ফার্স্ট দেখছো তারা আগের দিনের ভিডিওটা দেখে সেটা দেখো, কারণ ওটাতে বোঝানো আছে প্লাস কোয়েশ্চেন আনসারও করানো আছে। তো যেটা আমি রোজ বলি আজকেও বলবো, চেষ্টা করো আমার অডিওটা শুনে শুনে মুখস্থ না করার, খুব ভালোভাবে শুনবে এবং লিখে নিও। লেখার ক্ষেত্রে স্পেলিং ঠিক রাখবে, বেশিরভাগ কথা দেখবে তোমাদের বুকস থেকেই আছে, কবিতা থেকে, সেগুলো নিয়ে লিখো। অসুবিধা হলে কমেন্টে মেনশন করো, আমি অবশ্যই বলে দেবো। আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো তো আমি বলছি। আর অনেক সময় দেখবে, যেটা একটা কথা আমি বলে রাখি, 2-3টে প্রশ্ন একই রকম হয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আমি সেক্ষেত্রে কি করব, তোমাদের ওই 2-3টে প্রশ্ন পরপর বলে দেবো, দিয়ে একটা আনসারই বলে দেবো কী ধরনের প্রশ্ন হয়তো, অথবা করে করে হয়তো 3টে প্রশ্ন লিখে দিলাম, দিয়ে তার একটাই আনসার। হ্যাঁ, তো এগুলো একটু মাথায় রেখো। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। অথবা সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছে। অথবা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটার মধ্যে কিভাবে প্রকাশ পেয়েছে। অথবা রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন সায়াহ্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লিখো। প্রশ্নগুলো শুনে বা পড়েই বুঝতে পারছো যে একই ধরনের প্রশ্ন, তার উত্তরটা এই হবে। তা আমি আসলে সবাই যে বাংলা পড়বে পরবর্তীকালে সেটা তো নয়, এবং পড়লেও এখন তোমাদের এর সাথেও আরও অনেক কিছু আছে সিলেবাসে, তাই একটা সাবজেক্টের পেছনে বেশি খাটলে বাকিগুলো কম হয়ে যাবে, সবগুলোই খুব ভালো করে করতে হবে। তাই চেষ্টা করছি যত শর্টে জিনিসটা কমপ্লিট করে দেওয়া যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট, তোমাদের কাছে টাইমও বেশি নেই, এটা একটা আনফর্চুনেট ব্যাপার। তো চলো উইদাউট ফার্দার অ্যাডু শুরু করা যাক। আনসার লিখুন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের রূপনারায়ণের কুলে কবিতার উদ্ধৃত অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠলেন। উল্লিখিত অংশে কবি বলতে চেয়েছেন যে সত্য কখনো বঞ্চনা করে না। আসলে জীবনের মধ্যে থেকেই জীবনকে উপলব্ধির কথা বলেছেন কবি। রূপনারায়ণ শব্দটি এখানে রূপনারায়ণ নদের উপমা হিসাবে ব্যবহৃত হলেও এখানে কোনো বিশেষ নদীকে বোঝাতে নয়, বরং প্রবহমান জীবনকালকে বোঝাতেই কবি ব্যবহৃত করেছেন। জীবন সায়াহ্নে উপনীত হয়ে কবি অনুভব করেছেন এই জগৎ শুধুই স্বপ্ন নয়, বরং আঘাত ও বেদনার মধ্যে দিয়ে জীবনের বিকাশই প্রকৃত সত্য। আঘাতে বেদনায় রক্তের অক্ষরে অর্থাৎ অজস্র সামাজিক ও রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে এই সত্যকে উপলব্ধি করেছেন কবি। সেই সত্য কঠিন, দ্বন্দ্বমুখর, কিন্তু সেই কঠিনকেই কবি ভালোবাসতে চেয়েছেন।
প্রকৃতপক্ষে কবি তার পরিণত বয়সের জীবন দর্শনের এক অসামান্য প্রকাশ ঘটিয়েছেন আলোচ্য কবিতায়। কবিতাটিতে দেখা যায় স্বপ্নের জগৎ থেকে কবি ফিরে এসেছেন মাটি ও মানুষের টানে, যা প্রকৃতপক্ষে মানব চেতনার যথাযথ রূপ। মানব জীবনের কল্পনা বিলাসের কোমল মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো অসম্ভব বা অবাস্তবের প্রকাশ এ নয়। কঠোর সত্যের মুখোমুখি দাঁড়ানোর মধ্যে দিয়েই মানব জীবনের সার্থকতা লাভ হয়। এটা চেঞ্জ করো। জীবন মানে কবির কাছে আমৃত্যু দুঃখের তপস্যা। এই দুঃখের তপস্যার উদ্দেশ্য আসলে সত্যের মূল্য দিয়ে জীবনের সমস্ত দেনা শোধ করে দেওয়া, আর তারপরেই মৃত্যুতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করে দেওয়া সম্ভব। এইভাবেই রবীন্দ্রনাথ অলীক কল্পনা বা ভাবের জগৎ থেকে দুঃখ, আঘাত, সংঘাত মুখর বাস্তব পৃথিবীতে মানবের মুক্তি প্রত্যক্ষ করেছেন। এই সত্যের স্বরূপ এটাই যে তাতে জীবনের গতিশীলতা প্রকাশ পায়। এভাবেই আলোচ্য কবিতাটিতে জীবনের প্রকৃত স্বরূপটি চিনে নেওয়ার কথা বলেছেন কবি। সেখানে তিনি সত্য ও জীবনের সন্ধান করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আগের কোয়েশ্চেনগুলোর সাথে আর একটা কোয়েশ্চেন অথবা দিয়ে লিখে নাও, মানে এই কোয়েশ্চেনটা এলেও আগে যে আনসারটা এক্ষুনি বললাম ওটাই হবে। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। এটা এলেও এই যেটা আগে লিখলাম সেটা লিখলেই হবে। এবার নেক্সট কোয়েশ্চেন লেখো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অথবা চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছেন, এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখুন। আনসার: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতার উদ্ধৃত অংশে কবি জীবনের শেষ প্রান্তে জেগে উঠে অনুভব করেছেন কল্পনার জগতের সঙ্গে বাস্তব পৃথিবীর কোনো সাদৃশ্য নেই। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কবির উপলব্ধি, আঘাত সংঘাতের মধ্যে দিয়েই জীবনের বিকাশ। সামাজিক ও রাজনৈতিক নানান সংঘাতের মধ্যে দিয়ে যে সভ্যতার বিকাশ, জীবনের প্রতি ক্ষেত্রে টানাপোড়েন ও রক্তক্ষরণ, কবি তাকে সত্য বলে উপলব্ধি করেছেন এবং এভাবেই তিনি নিজের স্বরূপ খুঁজে পেয়েছেন। জীবন সায়ান্নে উপনীত হয়ে কবি যখন স্বপ্নের মায়া থেকে সরে আসেন, তখনই জীবন ও জগতে যথার্থ স্বরূপ তার চোখে ধরা পড়ে। রক্তের অক্ষরে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের ক্ষতবিক্ষত সমাজে কবি নিজেকে চিনতে পেরেছিলেন নানান আঘাত ও বেদনায়। আর তখনই কবির উপলব্ধি হয় যে সত্যের প্রকৃত রূপ অত্যন্ত কঠিন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই কঠিন সত্যকেই ভালোবেসেছেন, এই বিশ্বাসে যে প্রকৃত সত্য কখনো ছলনা করে না, তাই তার দ্বারা প্রবঞ্চিত বা বঞ্চিত হওয়া সম্ভব নয়। তাই সত্য ও জীবনের যথার্থ রূপের সঙ্গে নিজেকে একাত্ম করার অঙ্গীকারই এখানে কবির মূল লক্ষ্য হয়ে উঠেছে।
নেক্সট কোয়েশ্চেন লেখো। পুরো কবিতাটা জিস্ট যদি বুঝে নাও, একটাই কথা, শুধু বারবার কেন লিখে দিচ্ছি, অনেক সময় ঘুরিয়ে দিলেই ওই একই প্লটে যদি লিখে দাও আনসারটা কিন্তু দাঁড়াবে না। কবিতার ক্ষেত্রে বিশেষ করে, গল্পের কি হয় ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ধরনের প্রশ্ন হয় যার প্রতিটাই উত্তর, কিন্তু কবিতার দেখবে একটা জিস্ট, সেই জিস্টটাকেই কিন্তু বারবার একই কথা বলছি, শুধু বলার ধরনটা পাল্টে যাচ্ছে। তাহলে বারবার বলছি কেন? আমার যদি মতামত নাও, প্রত্যেকটাকে লাইন বাই লাইন মুখস্থ করার চেষ্টা করো। সবগুলোকে যদি খুব ভালোভাবে 5-6 বার লিখে নিয়ে, মানে লিখবে একবারই, 5-6 বার যদি ভালো করে রিডিং পড়ে নাও না, তাহলেই কিন্তু লিখতে পারবে। এগুলো কিন্তু ওই লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নেই। সেটা গল্পের ক্ষেত্রেও, মানে সব যদি মুখস্থ করতে চাও একই কথা বলছি, শুধু একটু ঘুরিয়ে দিচ্ছি। আশা করি সেটা বুঝতে পারবে। ক্লাস 12 তো, এবার একটু ওই বাচ্চাদের মতো লাইন বাই লাইন মুখস্থ না করে একটু বুঝে যদি পড়ো, তাতে রেজাল্টও ভালো হবে, নিজের পড়াশোনাটাও ভালো হবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। অথবা রূপনারায়ণের কুলে অবলম্বনে কবির উপলব্ধি নিজের ভাষায় লেখো। অথবা সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, কবির কাছে সত্যের যে ধারণা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় প্রকাশ করো। রবীন্দ্রনাথ, আনসার লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতায় কবি জীবন সায়ান্নে এসে এক অনন্য জীবন দর্শনের মুখোমুখি হয়েছে, আর সেই জীবন দর্শনের কথায় আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতায় প্রকাশিত হয়েছে। স্বপ্নময় কাব্যের জগতের কবি এসে পৌঁছেছেন রুক্ষ গদ্যময় জীবনের পটভূমিতে। আলোচ্য কবিতায় কবি সত্যের মূল্যকে নতুনভাবে উপলব্ধি করেছেন। কবিরা যে কল্পনার দাসত্ব করেন, সেই স্বপ্ন কল্পনার জগৎ সত্য নয়। সত্যের যথার্থ স্বরূপকে খুঁজে নিতে হয় আঘাত সংঘাত মুখর জনসমাজের মধ্যে থেকেই। সেখানে রক্তের অক্ষরে, অর্থাৎ সংঘর্ষ আর রক্তক্ষরণের মধ্যে দিয়েই নিজের ব্যক্তিসত্তার নির্মাণ কবি লক্ষ্য করেন। জীবনের গতি কখনো সরল রেখায় চলে না। দুঃখ, বেদনা, বোধ আর অপ্রাপ্তির মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলে। কল্পনার মায়ালোক ক্ষণিকের, তা সাময়িকভাবে আনন্দ দিতে পারে, কিন্তু এই মোহের আবরণ ছিঁড়ে গেলে বোঝা যায় জীবন আসলে কল্পনা নির্ভর নয়। যখনই মানুষ কল্পনা বা স্বপ্নময়তাকে অতিক্রম করতে পারে, তখনই রূপময় বিশ্বের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট হয়। সেখানে দ্বন্দ্ব, সংঘাত, বেদনা, রক্তাক্ততা যতই থাকুক, সেটাই জীবনের যথার্থ রূপ এবং এটাই সত্যেরও স্বরূপ। সত্য তাই কবির কাছে কঠিন বলেই শেষ পর্যন্ত উপলব্ধ হয়। ঠিক আছে, নেক্সট লেখো। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন? এখানে কবির মনোভাবে বিবর্তনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, আনসার লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কবি। কবির কাছে জীবন হলো আঘাত সংঘাত, প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের মধ্যে দিয়ে সত্যকে উপলব্ধি করা। সত্যের স্বরূপ অত্যন্ত কঠিন। সুখ এবং আনন্দকে অতিক্রম করে দুঃখের নির্মমতায় তার বিস্তার। সত্যকে পাওয়ার জন্য মানুষের যে সাধনা তা অত্যন্ত কঠিন। তাকে উপলব্ধি করার জন্য কল্পনার সৌধ থেকে নেমে আসতে হয় বাস্তবের অমসৃণ জমিতে।
রক্তের অক্ষরে নিজের রূপ দেখতে পাওয়া যায়, নিজেকে চিনতে পারা যায় আঘাতে বেদনায়। জীবনের সায়াহ্নে পৌঁছে কবি সত্যের যে কঠিন স্বরূপ তা চিনতে পারেন এবং সেই কঠিনকেই তিনি ভালোবাসেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। সত্যের প্রতি এই আকর্ষণ এবং তার স্বরূপের যথার্থ উপলব্ধি থেকেই কবির মনে হয় জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। সত্যের যে উপলব্ধিতে কবি পৌঁছেছেন তা আসলে কবি মনের এক স্পষ্ট বিবর্তনের ইঙ্গিত, কল্পনার জগৎ থেকে বাস্তবের রুক্ষ জমিতে নেমে আসা। রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় প্রবহমান জীবনকালের প্রান্তে উপনীত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর রূপ দেখে আশিটি পর কবি তাই নিরাবরণ প্রত্যক্ষীভূত ও অনিবার্য সত্যকে ভালোবেসে গ্রহণ করেছেন, ত্যাগ করেছেন স্বপ্নচারিতাকে। কল্পনা থেকে সত্যের পথে কবি চেতনার বিবর্তন এভাবেই ফুটে উঠেছে। লাস্ট প্রশ্ন লেখো। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কোন দেনা শোধের কথা বলা হয়েছে কবিতাটি অবলম্বনে আলোচনা করো। অথবা মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা শোধ বলতে কি বোঝানো হয়েছে, সেই দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? আনসার: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতাটির উদ্ধৃত অংশের বক্তা হলেন কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতায় বলতে চেয়েছেন তিনি সারা জীবনে প্রকৃতি ও মানব সমাজ থেকে যা যা অর্জন করেছেন সেই সব দেনা শোধ করার কথা, আর মৃত্যুতেই কবি সেই দেনা বা ঋণ শোধ করবেন। অর্থাৎ আমৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়েই কবি মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে মনে করেছেন। প্যারা চেঞ্জ করে লেখো। প্রকৃত জীবনবোধে জেগে ওঠায় কবির পরিণত উপলব্ধি এই যে জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে অর্থাৎ বাস্তব জগতের অজস্র সংঘাত বেদনার মধ্যে দিয়ে জীবনের প্রকৃত স্বরূপকে চেনা যায়। জীবনের সঙ্গে মানুষের এই পরিচয়ই সত্য পরিচয়। এই পথই জীবনের সত্যকে উপলব্ধি এবং আবিষ্কার করার একমাত্র উপায়। কবি বিশ্বাস করেন প্রকৃতি ও মানব সমাজের কাছে প্রতিটি ব্যক্তি মানুষের যে ঋণ তা এই জীবনেই শোধ করতে হয়। আঘাত ও বেদনাকে সহ্য করেও সত্যের দিকে এগিয়ে চলাই হলো জীবনের যথার্থ ধর্ম। সত্যকে পাওয়ার জন্য মানুষের দুঃখের তপস্যায় বা কঠিন সাধনা আসলে সত্যের দারুণ মূল্যকে শোধ করে দেওয়ার জন্য। এই সত্যকে যেহেতু সবসময় উপলব্ধি করতে হয়, তাই মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চলে মানুষের এই কঠোর সাধনা, জীবনের যথার্থ স্বরূপকে চিনতে পারার কঠিনতম প্রয়াস। মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অর্থ জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা। এভাবেই কল্পনা ও স্বপ্নের জগৎ ত্যাগ করে দ্বন্দ্বমুখর জীবনের প্রতি কবি নিজের পক্ষপাত শেষ পর্যন্ত প্রকাশ করেছেন। ঠিক আছে, আমার মতে এই করলেই যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু করার দরকার। আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর কি ধরনের কি হলে ভালো লাগবে। নেক্সট দিনও আমি ক্লাস 12-এর নেক্সট কিছু আলোচনা করব। তার জন্য সাবস্ক্রাইব করো আর ফলো করো। ভালো থেকো।